আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো এবং উদ্ভাসের সাথেই আছো। আজকে তোমাদের সাথে আছি আমি শাহরিন জান্নাত নীরা। পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা আলোচনা করব সমাজকর্ম দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়, বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা। তো চলো শুরু করা যাক। আচ্ছা, আমরা শুরুতেই জেনে নেই এই চ্যাপ্টারে আমরা কি কি বিষয় আলোচনা করব। ঠিক আছে, প্রথমে আমরা জানবো মৌলিক মানবিক চাহিদা আসলে কি, অর্থাৎ আমরা ধারণা সম্পর্কে জ্ঞান নিব। এরপর আমরা জানবো মৌলিক মানবিক চাহিদার প্রকারভেদ, এর বৈশিষ্ট্য। এরপর আমরা জানবো এর বিবরণ। এরপর বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণের গুরুত্ব। এরপর জানবো বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা কি মৌলিক মানবিক চাহিদাগুলো পূরণের জন্য। এরপর বাংলাদেশে অপূরণজনিত সমস্যা। সবশেষে এদিকে জানবো চাহিদা পূরণের অন্তরায়, তথা কি কি বিষয় আমাদের এই মৌলিক মানবিক চাহিদাগুলোকে পূরণে বাধা দিচ্ছে। এবং সবশেষে আমরা এই চ্যাপ্টারটা শেষ করব বাংলাদেশের মৌলিক মানবিক চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপ নিয়ে, অর্থাৎ সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে। আচ্ছা, সো মৌলিক মানবিক চাহিদা তিনটা প্রত্যয়, তাই তো? মৌলিক মানবিক চাহিদা, মৌলিক কি, মৌল চাহিদা কি, মানবিক চাহিদা কি? মৌল চাহিদা হচ্ছে অত্যাবশ্যকীয়ভাবে যে কোনো প্রাণীর বেঁচে থাকার জন্য যে চাহিদাগুলো থাকে, অর্থাৎ তার খাদ্য, তার ঘুম, তার পানীয়, এগুলো শুধু মানুষই নয়, মানুষ ছাড়াও সকল পশু পাখির অত্যাবশ্যকীয়ভাবে বেঁচে থাকার জন্যই কি এই চাহিদাগুলো প্রয়োজন। কিন্তু মানবিক চাহিদা কি? মানুষ হিসেবে সুষ্ঠু সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে চাহিদাগুলো তার অত্যাবশ্যক এবং অপরিহার্য, সেই চাহিদাগুলোকে বলা হয় মানবিক চাহিদা। মানবিক চাহিদার মধ্যে আমার কি অন্তর্ভুক্ত থাকবে? আমার স্বাস্থ্য অন্তর্ভুক্ত থাকবে, আমার শিক্ষা অন্তর্ভুক্ত থাকবে, বাসস্থান, চিত্ত বিনোদন ইত্যাদি। তাহলে আমরা সর্বমোট কি বলতে পারি? বলতে পারি সাধারণ ভাষায় মৌলিক এবং অপরিহার্য প্রয়োজন সমূহের সমষ্টিকে মৌলিক মানবিক চাহিদা বলে। ঠিক আছে? আচ্ছা, সো আমার বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ 15তেই মৌলিক মানবিক চাহিদা নিয়ে বলা হয়েছে, এবং আমরা এখান থেকে মানবিক চাহিদার সংজ্ঞাটা জেনে নিব। ঠিক আছে? আচ্ছা, এবার আসো, এখানে তোমাদের এই চ্যাপ্টারের বেসিক ধারণা পেতে গেলে তোমাদেরকে কিছু সংজ্ঞা জানতে হবে, তাই না? এই চ্যাপ্টারটা কি নিয়ে বলছে। সো আমি মোস্ট ইম্পর্টেন্ট 2-3টা সংজ্ঞা মাত্র এখানে রেখেছি। তোমরা এগুলো খুব ভালোভাবে মুখস্থ করবে এবং সৃজনশীল অ্যান্সার করার সময় এই সংজ্ঞাগুলো তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে? এখানে সমাজকর্ম অভিধান অনুযায়ী একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, যেখানে মৌলিক চাহিদাকে বলা হয়েছে যে মৌলিক চাহিদা হচ্ছে সেই সমস্ত উপাদানসমূহ যা মানব কল্যাণ সুরক্ষার জন্য অপরিহার্য বলে বিবেচিত হয়। ডেভিড জেরি ও জুলিয়া জেরি তাদের সমাজবিজ্ঞান অভিধানে বলেছেন, মৌলিক মানবিক চাহিদা হচ্ছে সেই ধারণা যাতে সকল মানুষ তাদের মানবিকতার কারণে মৌলিক চাহিদাগুলো পূরণে অংশীদার হয়। সমাজ জীবনে পূর্ণ অংশগ্রহণের জন্য অপরিহার্য শর্ত হিসেবে মৌলিক চাহিদাগুলো পূরণযোগ্য। তাহলে আমরা সার্বিক বিশ্লেষণে কি বলতে পারি? শারীরিক ও মানসিক প্রয়োজন পূরণ, সামাজিকতা রক্ষা এবং স্বাভাবিক মানব বিকাশের জন্য অপরিহার্য পূরণীয় মৌলিক ও ন্যূনতম প্রয়োজনগুলোকে মৌলিক মানবিক চাহিদা বলে। সো আমাদের যদি পরীক্ষায় আসে আমরা কোন সংজ্ঞাটা দিব? আমরা সবসময় এই সংজ্ঞাটা দেওয়ার চেষ্টা করব। আর যদি সৃজনশীলের অ্যান্সার আমি দিতে চাই বা ক প্রশ্নে আসে, তখন ওই দুইটা সংজ্ঞা আমরা কি করব? আমরা ইনক্লুড করে দিব। ঠিক আছে? সো এখানে দেখো, আমাদের মৌলিক মানবিক চাহিদা হচ্ছে মূলত 6টি। এখানে সেগুলো দেখানো হয়েছে। প্রথমে যদি চলে আসে আমার খাদ্য, এরপর বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং সবশেষে রয়েছে আমার চিত্ত বিনোদন। ওকে, মানুষের জীবনে যে সকল মৌলিক মানবিক চাহিদা রয়েছে সেগুলো কি প্রধানত দুই ভাগে বিভক্ত। কি কি? জৈবিক বা দৈহিক চাহিদা, আর একটা কি সামাজিক বা মানবিক চাহিদা। এই জৈবিক বা দৈহিক যে এটাই আমার ওই মৌল মানবিক চাহিদা। ঠিক আছে? আর এটা মানুষ হিসেবে যে চাহিদা, এই দুইটা বিষয়ই আবার কি মৌল চাহিদার মধ্যে পড়বে, মৌল বা মুখ্য চাহিদা। গৌণ চাহিদার মধ্যে কিন্তু এগুলো পড়বে না। 6টাই মৌল চাহিদা। তাহলে আমার গৌণ চাহিদার মধ্যে কি কি বিষয় পড়বে? আমার যা অন্যান্য নানাবিধ প্রয়োজন থাকে, যেমন আমি আমার সমস্ত মৌলমানবিক চাহিদাগুলো পূরণ হয়ে যাওয়ার পর আমি যখন অতিরিক্ত জিনিস চাই, আমার যখন একটা আইফোন প্রয়োজন হয়, একটা স্মার্টফোন থাকার পরেও আমি বিলাসিতার জন্য যে প্রোডাক্টগুলো ইউজ করতে চাই, সেগুলো কি আমার গৌণ চাহিদার মধ্যে পড়বে। ঠিক আছে? আচ্ছা, এবার এখানে এতক্ষণ যা বললাম ছকের মাধ্যমে দেখানো হয়েছে যে মৌলমানবিক চাহিদা প্রথমে 2 প্রকার, জৈবিক আর সামাজিক চাহিদা। এরপর জৈবিক চাহিদাকে আমি খাদ্য, পানি, ঘুম এই 3টা ভাগে বিভক্ত করেছি।
এবং সামাজিক চাহিদাগুলো বাকিভাবে বিভক্ত। দেখো, শিক্ষা, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, চিত্ত বিনোদন, স্বাস্থ্য, স্বাধীনতা। আমার এই বিষয়গুলো কি সামাজিক বা মানবিক চাহিদার মধ্যে অন্তর্ভুক্ত হবে। আচ্ছা, এখানে তোমাদের প্রায়শই হচ্ছে বোর্ড কোয়েশ্চেন একটা প্রশ্ন আসে যে সমাজবিজ্ঞানী শার্লট টাউলের বই কোনটি, এবং এটাও আসে যে আমার কমন হিউম্যান নিডস নামক গ্রন্থটি কার লেখা। ঠিক আছে, সো এই তথ্যটা আমরা একটু মনোযোগ দিয়ে জেনে রাখবো। এটা হচ্ছে সমাজবিজ্ঞানী শার্লট টাউলে তার কি কমন হিউম্যান নিডস গ্রন্থে 6টি চাহিদাকে মানুষের অত্যাবশ্যক মৌল মানবিক চাহিদা হিসেবে উল্লেখ করেছেন। ঠিক আছে, কি কি 6টি চাহিদা? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা এবং কি চিত্ত বিনোদন। ওকে, আচ্ছা, এখানে একটু দেখি যে এই চাহিদাগুলোর মধ্যে কতগুলো হচ্ছে ব্যক্তিগতভাবে পূরণ করার জন্য এবং যেগুলো হচ্ছে মৌলমানবিক হিসেবে স্বীকৃত না, এবং কতগুলো হচ্ছে সমষ্টিগতভাবে পূরণযোগ্য যেটা সরকার পূরণ করে থাকে। ঠিক আছে, সরকার সাংবিধানিকভাবে দায়বদ্ধ, সেগুলো কি আমার মানবিক চাহিদা রূপে স্বীকৃত। আমাদের ধারণা জানা হয়ে গেল, এবার আমরা জানবো বৈশিষ্ট্য। ঠিক আছে, সো বৈশিষ্ট্য জানার ক্ষেত্রে তোমাদের সুবিধার্থে আমি একটা কাজ করেছি। এটা হলো, খেয়াল করলে দেখবে এখানে প্রত্যেকটা বৈশিষ্ট্য ব্যাখ্যা দেয়া আছে। ঠিক আছে, বাট আমি আগের স্লাইডে আবারও কি করেছি, এই পয়েন্টগুলোকে একসাথে করেছি যাতে করে তোমরা এই পরের স্লাইডে শেখার পরে যাতে এখানে না দেখে বলতে পারো। ঠিক আছে, এগুলোর ব্যাখ্যাগুলো জানতে পারো। ঠিক আছে, আর তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে আমার ক্লাস করার সময় অবশ্যই খাতা কলম নিয়ে বসবে এবং আমি যা বলবো তার নোট ডাউন করবে এবং এই স্লাইডের সাথে মিলিয়ে পড়বে। তাহলে আশা করা যায় যে খুব ভালো একটা উপস্থাপনা তুমি তোমার খাতায় দিতে পারবে। ঠিক আছে, সো দেখো, আমার 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে অত্যাবশ্যক, অর্থাৎ মৌলমানবিক চাহিদা মানুষ বৈধ অবৈধ যে কোনো উপায়ে পূরণের জন্য সচেষ্ট থাকে। কোনো প্রাণীর পক্ষে সম্ভব নয় খাদ্য ছাড়া বেঁচে থাকা। সে প্রথমে চেষ্টা করবে কর্ম করে উপার্জন করার। যদি সে কর্ম না পায় তখন সে কি করবে? সে নিশ্চয়ই ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত অবৈধ বৈধ যে কোনো পন্থা অবলম্বনের মাধ্যমে তার এই চাহিদাটা পূরণ করার চেষ্টা করবে। একইভাবে ঘুম ছাড়া কোনো প্রাণীর পক্ষে কি বেঁচে থাকা সম্ভব নয়। তাহলে আমরা কি বুঝতে পারছি? যে মৌলমানবিক চাহিদা অত্যাবশ্যক। এবার আসো সর্বজনীনতা। এটা কি পৃথিবীর সকল দেশের সকল মানুষের জন্য কি আমার মৌলমানবিক চাহিদার প্রয়োজন রয়েছে। কারো পক্ষে সম্ভব নয় খাদ্য, বস্ত্র, ঘুম, চিকিৎসা, বাসস্থান ছাড়া বেঁচে থাকা। এবার আসো অগ্রাধিকার ভিত্তিতে পূরণীয়। সো মৌলমানবিক চাহিদাগুলো কি অগ্রাধিকার ভিত্তিতে পূরণ করতে হয়। এদের একটা পূরণ করলেই অপরটি পূরণ করা অত্যাবশ্যক হয়ে দাঁড়ায়। আমার প্রথম চাহিদা কি হবে? খাদ্য। আমি খাবো, খাওয়ার পরে কি হবে? ক্ষুধা নিবারণের পরেই আমার খেয়াল হবে যে আমার বস্ত্র প্রয়োজন। সভ্য সমাজে বাস করতে গেলে বস্ত্র ছাড়া বাস করা সম্ভব নয়। ঠিক আছে, আমাকে ঘুমাতে হবে, ঘুম ছাড়া কি বেঁচে থাকা সম্ভব নয়। ঠিক আছে, সো আমার চিকিৎসা প্রয়োজন, আমার আধুনিক এবং নিজেকে বিকশিত করার জন্য আমার শিক্ষা প্রয়োজন। সো একটা আরেকটার সাথে ইন্টার রিলেটেড, একটা হচ্ছে পূরণ করার সাথে সাথে আরেকটা পূরণ করা কি জরুরি হয়ে দাঁড়ায়। এবার আসো পরস্পর সম্পর্কিত। মৌলমানবিক চাহিদাগুলো কি একটা আরেকটার সাথে পরস্পর সম্পর্কিত এবং নির্ভরশীল। এবার যদি দেখি সকলের জন্য বাধ্যতামূলক, অর্থাৎ মৌলমানবিক চাহিদাগুলো ধনী গরিব ছোট বড় প্রত্যেককে পূরণ করতে হয়। একজন ধনী বলে যে সে ঘুমাবে না এবং গরিব বলে যে তাকে ঘুমাতে হবে, বিষয়টা এমন নয়। প্রত্যেককেই ঘুমাতে হবে, খাদ্য প্রত্যেককে গ্রহণ করতে হবে বেঁচে থাকতে গেলে। কিন্তু যেটা সমস্যা হয়, কেউ মানসম্মত খাবার পাচ্ছে, কেউ মানসম্মত খাবার পাচ্ছে না। আচ্ছা, এবার যদি দেখি অভাববোধ থেকে সৃষ্ট। মৌলমানবিক চাহিদা কি হয়? মানুষের অভাববোধ থেকে সৃষ্ট হয়। মানুষ কি সেটার জন্য চাহিদা অনুভব করে। এবার যদি দেখি শান্তি শৃঙ্খলা স্থাপন। মৌলমানবিক চাহিদা যখন আমার পূরণ হয়ে যাবে তখন সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে। এবং যদি আমি প্রতিদিন 1 প্লেট ভাত খাই এবং আমাকে প্রতিদিন দেওয়া হয় আমার চাহিদা 1 প্লেট, কিন্তু আমাকে দেওয়া হচ্ছে প্রতিদিন হাফ প্লেট করে। ঠিক আছে, সো এই যে ক্রমাগত খাবারের একটা অভাব, এটা কি করবে? ধীরে ধীরে আমাকে হিংস্র করে তুলবে। আমার মৌলমানবিক চাহিদা পূরণ না হলে কি হব? আমি হিংস্র হয়ে যাব। এটা হচ্ছে সমাজের চিরাচরিত রীতি। সো সমাজে শান্তি শৃঙ্খলা স্থাপনের জন্য মানুষের মৌলমানবিক চাহিদাগুলো পূরণ করা কি এক অত্যাবশ্যক। এরপর আসো সামাজিক স্বীকৃতি। এই মৌলমানবিক চাহিদাগুলো কি রাষ্ট্র কর্তৃক স্বীকৃত। ঠিক আছে, প্রত্যেকটা মানুষ এগুলো পূরণের জন্য সচেষ্ট থাকে এবং সরকার সাংবিধানিকভাবে দায়বদ্ধ মানুষের এই চাহিদাগুলো পূরণ করার জন্য। ওকে, এবার যদি আমরা আসি মৌলমানবিক চাহিদার বিবরণ। আমরা এবার বিবরণ জানবো। যখন তোমাদের পরীক্ষায় বিবরণ জানতে চাইবে, তোমরা শুরুতে যে কাজটা করবে, ওই আমাদের মৌলমানবিক চাহিদা কয়টি? 6টি, তাই না? খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, চিত্ত বিনোদন, এই 6টারই
সংজ্ঞা দিবে, ঠিক আছে? সংজ্ঞা দিবে এবং কিছু ইম্পর্টেন্ট তথ্য দিয়ে দিবে, ঠিক আছে? তোমাদের বইয়ে হচ্ছে অবজেক্টিভের জন্য দেখা যাচ্ছে সিকিউ এমসিকিউ অ্যান্সার করার জন্য ভালো কিছু ইনফরমেশন দেয়া থাকে, ঠিক আছে? সেখান থেকে আমি কিছু ইনফরমেশন এখানে দাগিয়ে দিব, সেগুলো তোমরা ভালোভাবে নোট ডাউন করে নিবে এবং সেগুলো তোমরা পরীক্ষার খাতায় দিয়ে দিবে। অবশ্যই সংজ্ঞা দিবে, সাথে হচ্ছে ইম্পর্টেন্ট কিছু তথ্য দিবে। এবং যদি বলে মৌলমানবিক চাহিদাগুলোর বিবরণ দাও, আমার গ অথবা ঘ নাম্বারে বললো প্রয়োগ এবং উচ্চতর দক্ষতায়, আমি কি করব? 6টা মৌলমানবিক চাহিদার 6টা সংজ্ঞা দিব, সাথে 6টার প্রতিটার 2টা করে এক্সট্রা তথ্য দিব। তাহলে আমার প্রশ্নের উত্তরটা কি হয়ে যাবে? অনেক বেশি তথ্য সংবলিত হয়ে যাবে, ঠিক আছে? তো শুরুতে যদি আমি দেখি খাদ্য, খাদ্য কি আমাদের প্রথম ও প্রধান মৌলমানবিক চাহিদা। এক্ষেত্রে আমাকে সংজ্ঞাটা শিখে নিতে হবে। এই যে সংজ্ঞাটা, যা খেলে আমাদের শরীরে ক্ষয় পূরণ, বৃদ্ধি সাধন হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, কাজ করার শক্তি যোগায়, শরীরকে সুস্থ রাখে, তাকে কি খাদ্য বলে, ঠিক আছে? খাদ্য কিন্তু শুধু পেট পুরে 3 বেলা খাওয়াই নয়, ঠিক আছে? খাদ্য বলতে মূলত সুষম খাদ্যকে বোঝায়। সুষম খাদ্য কি? যে খাদ্যে আমার হচ্ছে 6টি পুষ্টি উপাদান অবশ্যভাবে থাকবে। কোন 6টা? শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ ও পানি, ঠিক আছে? বর্তমান থেকে তাকে কি বলে? আমার সুষম খাদ্য বলে, ঠিক আছে? আর আমাদের জীবনের সার্বিক বিকাশের জন্য খাদ্যের প্রয়োজনীয়তা রয়েছে। এবার চলো আমার বস্ত্র, ঠিক আছে? বস্ত্রকে বলা হয় আধুনিক সমাজের সভ্যতার বুনিয়াদ। এই বর্তমান সমাজে বস্ত্র ছাড়া কোনো মানুষ নিজেকে মানুষ হিসেবেই পরিচয় দিতে পারে না, তাই না? বস্ত্র ছাড়া আমাদের বের হওয়া সম্ভব নয়। আদিম সমাজে মানুষ গাছের বাকল, লতা পাতা এসব দিয়ে লজ্জা নিবারণ করত, কিন্তু এই বর্তমান সময়ে কি আমরা এগুলো কি সম্ভব? সম্ভব নয়। সো বস্ত্র ছাড়া সম্ভব নয়। আমরা বস্ত্রের ক্ষেত্রে কি বলবো? যা আমাদের লজ্জা নিবারণ, সামাজিক মর্যাদা রক্ষা, শীত গ্রীষ্মের প্রকোপ থেকে রক্ষা ও সৌন্দর্য বর্ধন করে, তাকে বস্ত্র বলে, ঠিক আছে? এবং এই প্রত্যেকটা ধর্মেই কি সুন্দরভাবে নিজেকে বস্ত্রে আবৃত করে রাখার কথা বলা হয়েছে। ওকে, এবার আসো বাসস্থান। প্রাচীনকালে মানুষ গুহায় বসবাস করত, তারা যাযাবর জীবন যাপন করত, তাদের বাসস্থানের প্রয়োজন হতো না। কিন্তু বর্তমানের আধুনিক সমাজে বাসস্থান ছাড়া আমরা বেঁচে থাকার কথা কি কল্পনাই করতে পারি না, এটি সম্ভব নয়। সো প্রত্যেকটা মানুষেরই সুষ্ঠু সুন্দরভাবে নিরাপদভাবে জীবন ধারণের জন্য কি তার বাসস্থানটা অপরিহার্য, ঠিক আছে? তো হচ্ছে আমি সংজ্ঞা হিসেবে দিব বাসস্থানের স্থান কি বা আশ্রয়ের জায়গাকে কি বলে? বাসস্থান বলে। সো আবার বসবাসের স্থান এবং নিরাপদ আশ্রয়ের জায়গাকে কি বলে? বাসস্থান বলে, ঠিক আছে? এটা আমাদের কি করে? প্রাকৃতিক দুর্যোগ ও হিংস্র প্রাণীর উপদ্রব থেকে আমাদের রক্ষা পেতে সাহায্য করে। শিক্ষা, শিক্ষা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলমানবিক চাহিদা। প্রাচীন সমাজে মানুষ শিক্ষার প্রয়োজন অনুভব করেনি, কারণ তারা সভ্য ছিলেন না। মানুষ যত সভ্য হয়েছে, তার মানবীয় সুপ্ত গুণাবলীর বিকাশ সাধনের জন্য শিক্ষাকে অপরিহার্য হিসেবে ধরে নেওয়া হয়েছে। কারণ শিক্ষা ছাড়া কি মানুষের সভ্যতা সম্ভব নয়, ঠিক আছে? সো শিক্ষা আসলে কাকে বলে? সংজ্ঞা কি দিব আমি দেব জ্ঞান অর্জনকে বলা হয় শিক্ষা, ঠিক আছে? সো শিক্ষা হচ্ছে মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে তার মানবীয় কল্যাণ সাধন করে থাকে, সকল রকমের জাগতিক কল্যাণ সাধন, ঠিক আছে? সো এই শিক্ষার কারণে মানুষ কি পৃথিবীতে শ্রেষ্ঠ জীব, ঠিক আছে? শিক্ষা হচ্ছে মানুষকে তার সামাজিক দায়িত্ব ও ভূমিকা সম্পর্কে সচেতনতা দান করে। এটি আমাদের কি করে? নৈতিক চরিত্র গঠনে সাহায্য করে। সকল প্রকার যাবতীয় কুসংস্কার এবং অন্যান্য অপসংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়াতেও শিক্ষা আমাদেরকে সচেতন করে তোলে, ঠিক আছে? বর্তমান সময়ে অনেকে বলে থাকে যে শিক্ষার একটা মূল উদ্দেশ্য হয়ে গেছে চাকরি পাওয়া। শিক্ষার মূল উদ্দেশ্য শুধু ভালো চাকরি পাওয়া নয়, বরং নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলা। স্বাস্থ্য হলো একটি অন্যতম গুরুত্বপূর্ণ মৌলমানবিক চাহিদা। কেননা আমি যদি সুস্থ না থাকি, পৃথিবীর কোনো কিছু কি আমাকে আনন্দ দিতে পারবে না, তাই তো? কোনো কিছু কি আনন্দ দিবে? আমার কিছু ভালো লাগবে? লাগবে না। সো স্বাস্থ্যের ক্ষেত্রে আমি সংজ্ঞাটাকে দেখবো। এখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা সংজ্ঞা দিয়েছে, যেটা বেস্ট। হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং অ্যান্ড মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফার্মিটি। অর্থাৎ স্বাস্থ্য বলতে শুধু রোগ বা দুর্বলতার অনুপস্থিতি বোঝায় না, বরং দৈহিক, মানসিক ও সামাজিক কল্যাণের পরিপূর্ণ রূপকে বোঝায়, ঠিক আছে? মানুষ হচ্ছে প্রাচীনকালে স্বাস্থ্যের প্রয়োজনীয়তা অনুভব করতো না, ফলে অনেকে পঙ্গু থাকতো, বিকলাঙ্গ থাকতো, তাদের মধ্যে অনেক বেশি অপরাধ প্রবণতা দেখা দিত। পুষ্টিহীনতার ফলে মানুষের পুষ্টি কাঠামো, সমাজের স্বাস্থ্য কাঠামো ভেঙে যেত, ঠিক আছে? সো বর্তমানে মানুষ সচেতন হয়েছে তার স্বাস্থ্য নিয়ে। আচ্ছা, এরপর সবশেষে এলো চিত্ত বিনোদন। চিত্ত বিনোদন কি? আমাদের দেহের সুস্থতার জন্য যেমন খাদ্য প্রয়োজন হয়, চিকিৎসার প্রয়োজন হয়, ঠিক তেমনি আমাদের মনের সুস্থতার জন্য কি প্রয়োজন হয়?
আমার চিত্ত বিনোদন প্রয়োজন হয়। এবং আমরা যদি খেয়াল করে থাকি আমার অন্য যে 5টি মৌলমানবিক চাহিদা রয়েছে প্রত্যেকটার সাথে চিত্ত বিনোদন জড়িত। ঠিক আছে? আমি যদি ভালো খেতে চাই, ভালো খেতে পারি তাহলে আমার মন আনন্দিত হয়। এটা আমার চিত্ত বিনোদন। আমি যদি ভালো একটা নতুন পোশাক পরি তখন কি হয়? আমার চিত্ত বিনোদন হয়। আমি সুন্দর একটা বাসস্থান পেলে আমি খুশি থাকি। ভালো চিকিৎসা পেলে, উন্নত ব্যবস্থা পেলে, পরিবেশ পেলে তখন কি হয়? আমি খুশি থাকি। প্রত্যেকটা চিত্ত বিনোদন এত বেশি গুরুত্বপূর্ণ যে বর্তমান সময়ে প্রত্যেকটা বিষয়ের সাথে এটি জড়িত এবং এটা আমাদেরকে পুনরুজ্জীবিত করে এবং আমাদেরকে কর্মক্ষম হতে সহায়তা করে। সো রুচি এখানে আমি সংজ্ঞা দিব যে রুচিশীল আমোদ প্রমোদের ব্যবস্থা হলো আমার চিত্ত বিনোদন। আচ্ছা, কিন্তু বর্তমান সময়ে হয়ে গিয়েছে কি যে আমরা প্রযুক্তির কারণে এবং আমাদের খেলার মাঠগুলোকে সংকুচিত করা হয়েছে, সেখানে বিভিন্ন আবাসিক ভবন গড়ে উঠেছে। বর্তমানে দেখা যাচ্ছে শহর বন্দর গ্রাম কোথাও এখন আর আগের মতো মাঠ দেখা যায় না। ফলে মানুষ প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছে। কম্পিউটার গেমস, টিভি এসবের প্রতি আসক্ত থেকে কি হচ্ছে, এটা আরো আমার চিত্ত বিনোদনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নেক্সট। আচ্ছা, আমরা এবার দেখব আমাদের মৌলমানবিক চাহিদার পূরণের গুরুত্ব, অর্থাৎ কেন আমরা মৌলমানবিক চাহিদাগুলো পূরণ করব এবং এটা আমাদের অত্যাবশ্যকীয়ভাবে পূরণ করা জরুরি। ঠিক আছে? সো আমরা যদি দেখি এখানে কিছু মৌলমানবিক চাহিদার গুরুত্ব দেওয়া হলো। আমার মানবিক বিকাশ, অপরাধ প্রবণতা হ্রাস, সামাজিক পরিচিতি, এগুলো বোঝার জন্য আমরা একটা কাজ করব। আমরা 6টি মৌলমানবিক চাহিদা লিখে ফেলবো। আমার 1 নম্বরে ছিল খাদ্য, এরপর ছিল আমার বস্ত্র, শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার চিত্ত বিনোদন, আমার বাসস্থান। এখানে যে পয়েন্টগুলো বলা হয়েছে এই প্রত্যেকটা কি আমার হচ্ছে এই 6টি চাহিদার সাথে জড়িত। কিভাবে? চলো আমরা এটা ব্যাখ্যা করে জেনে নিই। এবং পরীক্ষায় যখন আসবে ব্যাখ্যা চাইবে, আমি এখন যে ব্যাখ্যাটা দিব একই ব্যাখ্যা তোমরা দিয়ে দিবে এবং আশা করা যায় পূর্ণ নম্বর পেয়ে যাবে। আমরা যদি একটু খেয়াল করি, খাদ্য, আমি যখন পেট ভরে খাবার খেয়ে ক্লাসে বসি তখন আমার পূর্ণ মনোযোগ থাকে। সো একটু এখানে খেয়াল করো, খাবার কি করছে? আমাকে ভেতরে স্থিরতা দিচ্ছে, সুষ্ঠু মানসিকতা দিচ্ছে। সো আমার পেটে যখন ক্ষুধা থাকবে পৃথিবীর কোনো কিছুই কি আমার ভালো লাগবে না। সো ক্ষুধার্ত জাতি কি উচ্ছৃঙ্খল জাতি, তারা কি সমাজে বিশৃঙ্খলা তৈরি করে। সো আমার মানবিক বিকাশের জন্য মানুষ হিসেবে যে আমার মানবীয় বিকাশ, সেগুলো বিকাশ সাধনের জন্য আমার কি প্রয়োজন? আমার হচ্ছে খাদ্য প্রয়োজন। খাদ্যের চাহিদা পূরণ হয়ে গেলে কি হচ্ছে? আমি মানবিক বিকাশ হচ্ছে। আমার ভেতর অপরাধ প্রবণতা হ্রাস পাচ্ছে। যখন আমার মৌলিক চাহিদা পূরণ হবে না, আমি ভালো খেতে না পারবো, আমি ছিনতাই করতে যাব, চুরি করতে যাব, রাজাহানি। দেখা যাচ্ছে কোভিডের টাইমে তোমরা যদি একটু খেয়াল করো, যখন শত শত ইন্ডাস্ট্রি বন্ধ দেওয়া হলো তখন কি শ্রমিকেরা গ্রামে গেল এবং গ্রামে গিয়ে চুরি ডাকাতি ছিনতাই রাজাহানি এগুলো বেড়ে গেল। কারণ কি মানুষের অর্থনৈতিক স্বাবলম্বিতাটা হ্রাস পেয়ে গিয়েছিল। মানুষ খাদ্য আহার্য বস্তু সংস্থানের জন্য তারা কি নানা রকম অপকর্মে জড়িয়ে পড়েছিল, তাই তো? সো এটা কি করে? আমার অপরাধ প্রবণতা হ্রাস করে খাদ্যের চাহিদা। ঠিক আছে? এবার যদি আসি আমি বস্ত্র, ঠিক আছে, বস্ত্র কি করে? এটি আমার সভ্য সামাজিক মানুষ হিসেবে আমাকে সকলের সামনে প্রতিষ্ঠিত করে। এই আধুনিক সমাজে বস্ত্র ছাড়া কোনোভাবেও বেঁচে থাকা সম্ভব নয়। এরপর এটি আমার স্বাভাবিক জীবনযাপনে কি করে? সহায়তা প্রদান করে। ঠিক আছে? এরপর আসো শিক্ষা। শিক্ষা আমাকে কিভাবে সহায়তা করে? এটি আমার সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাচ্ছে, আমাকে আমার অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন করছে, আমাকে মানুষ হিসেবে শ্রেষ্ঠত্ব অর্জনে আমাকে বিকশিত করছে, তুলে ধরছে, সহায়তা করছে। সো এরপর যদি আসি স্বাস্থ্য। স্বাস্থ্য কি করছে? আমার আমার অস্তিত্ব রক্ষাতে সাহায্য করছে, আমাকে স্বাভাবিক সুস্থ জীবনযাপনে সহায়তা করছে আমার স্বাস্থ্য। এরপর যদি আসে বাসস্থান, বাসস্থান আমাকে নিরাপত্তা প্রদান করছে, আমি নিরাপদভাবে বাঁচতে পারছি, সামাজিক পরিচিতি পাচ্ছি কিসের মাধ্যমে? বাসস্থানের মাধ্যমে। তো একটা মানুষ যদি তার সামাজিক পরিচিতি পেতে চায় তার প্রয়োজন নিরাপদ একটি আশ্রয়ন এবং একটি স্থায়ী ঠিকানা। ঠিক আছে? সো সেজন্য কি এই জিনিস বাসস্থান খুবই গুরুত্বপূর্ণ পূরণ হওয়া। এবং এই যে চিত্ত বিনোদন, এটি কি? এটি আমার বাকি 5টা মৌলিক মানবিক চাহিদার সাথে কি জড়িত। ঠিক আছে? তো এই সমস্ত মৌলিক মানবিক চাহিদা পূরণ হলে কি হচ্ছে? আমার অস্তিত্ব রক্ষা হচ্ছে। অর্থাৎ মৌলমানবিক চাহিদা যদি মানুষের পূরণ না হয় তখন কি হবে? মানুষ হিসেবে যে তার অস্তিত্ব সেটি কি হুমকির সম্মুখীন
হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা দেখব এই গুরুত্বগুলো এতক্ষণ আমি যা বর্ণনা করলাম এগুলো হচ্ছে তোমাকে পয়েন্ট আকারে আবার দেওয়া হয়েছে, খুব মনোযোগ দিয়ে সেগুলো পড়ে নিবে। এবার দেখব বাংলাদেশের মৌলমানবিক চাহিদা পূরণের বর্তমান পরিস্থিতি কি, অর্থাৎ বর্তমানে আমরা কতটুকু পূরণ করতে পেরেছি, কি কি সমস্যার সম্মুখীন হচ্ছি, কতটুকু সুফল ভোগীদার হতে পেরেছি। সো বাংলাদেশ আসলে উন্নয়নশীল দেশ। উন্নয়নশীল দেশ বলতে কাদেরকে বোঝায়? যারা কি শিল্পে একটু অনগ্রসর, উন্নত দেশের তুলনায়, তাই তো? উন্নত দেশদের চেয়ে পিছিয়ে আছে তারাই কি শিল্পে অনগ্রসর। সাধারণত দেখা যাচ্ছে এক্ষেত্রে আমার স্বাস্থ্য ঝুঁকি থাকবে, নিরাপদ পানীয় জল, শৌচাগার ও স্বাস্থ্যবিধি ইত্যাদির অভাব থাকে এই উন্নয়নশীল দেশে। ব্যাপক বিস্তৃত দারিদ্র্য, নিম্ন শিক্ষা স্তর, সরকারের সকল স্তরে দুর্নীতি এবং সুশাসনের অভাব বিদ্যমান থাকে। ফলে কি একটা নির্দিষ্ট জনগোষ্ঠী তার মৌলমানবিক চাহিদাগুলো পূরণ করতে সক্ষম হয় না। আচ্ছা, এখানে আমি চেষ্টা করেছি 3টা সালের তথ্য দেওয়ার জন্য তোমাদেরকে সমীক্ষার, যাতে হচ্ছে তোমরা পার্থক্যটা বুঝতে পারো। এখানে জিডিপি প্রবৃদ্ধির হার দেয়া আছে এবং মাথাপিছু আয় দেয়া আছে। ঠিক আছে, তোমরা মনোযোগ দিয়ে এগুলো পড়ে নেবে এবং নোট ডাউন করে নেবে। সো প্রথমে চলে আসে খাদ্য। সো বাংলাদেশের বর্তমান খাদ্য পরিস্থিতি কি তা তো আমরা প্রত্যেকেই জানি, তাই না? প্রত্যেকটা খাবারে ভেজাল, নেই কোনো পুষ্টিমান এবং 12 মাস থাকছে কি খাদ্য ঘাটতি। অধিকাংশ দরিদ্র জনগোষ্ঠী কি তাদের খাদ্যের পুষ্টি চাহিদাটা পূরণ করতে পারছে না, তাই তো? দেখা যাচ্ছে এই শুধু আমার খাদ্য বলতে 3 বেলা পেট পুরে খাওয়াই যথেষ্ট নয়, আমার সুষম খাবার প্রয়োজন। আমরা কতজনের মুখে সুষম খাবার তুলে দিতে পারছি, কতজন নিতে পারছি? আর প্রত্যেকটা খাবার, মাছ, মাংস, ফলমূল, ভেজাল তো আছেই, তাই না? সো এই বিষয়গুলো কি করছে আমাদের খাদ্য জন্য প্রতিবন্ধকতা তৈরি করছে। এই শহরের বস্তিবাসী ও ভাসমান গোষ্ঠী কি করছে? তারা যাযাবর জীবনযাপন করছে। তাদের খাদ্যের যে একটা বাজে অবস্থা সেটা তো না বললেই নয়। এবার যদি আসি, এখানে আমি কিছু দারিদ্র্যের হার দেখানোর কথা দেখিয়েছি, যাতে হচ্ছে চরম দারিদ্র, অনপেক্ষ দরিদ্র এই বিষয়গুলো উঠে এসেছে, যেখানে তোমরা বুঝতে পারবে কতটা প্রকট অবস্থায় রয়েছে আমাদের খাদ্য ঘাটতি। ঠিক আছে, এবার দেখো বস্ত্র। খাদ্যের পরে কি বস্ত্রকে অপরিহার্য বলে স্বীকার করা হয়, কিন্তু দুঃখের এবং লজ্জার ব্যাপার হচ্ছে আমাদের বর্তমান বাংলাদেশে এখনো অনেক মানুষ বস্ত্র কষ্টের শিকার হচ্ছেন। ওই শীতকালগুলো আমরা খেয়াল করলে দেখতে পারি যে শীতের সময় টাকা দিয়ে পুরনো বস্ত্র বিদেশ থেকে আমদানি করেও আমাদেরকে বস্ত্রের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। মানুষ অস্বাস্থ্যকর পুরনো বস্ত্র ব্যবহার করছে, যেটা গ্রামে গেলে প্রকটভাবে দেখা যায়। আচ্ছা, সো এখানে একটা তথ্য তোমাদের জানিয়ে রাখি। 1977 সালে বাংলাদেশে তাঁত বোর্ড গঠিত হয়। এই বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী এই শিল্পে বছরে প্রায় 68.70 কোটি মেট্রিক টন তাঁত বস্ত্র উৎপাদিত হচ্ছে। আচ্ছা, এখানে একটি চার্ট দেখানোর চেষ্টা করেছি বিটিএমসির মিলের, যে বছর ভিত্তিক সুতা উৎপাদনে বাংলাদেশের যে চার্টটি রয়েছে, তোমরা এটি একটু ভালোভাবে পড়ে নেবে। ঠিক আছে, এবার আসো বাসস্থান। এই একবিংশ শতাব্দীর সভ্য যুগে বাসস্থান কি একটি অন্যতম গুরুত্বপূর্ণ জিনিস, যা আমার সামাজিক পরিচিতির অংশ, যা আমাকে একটি সমাজের অংশ হিসেবে তুলে ধরে। আমি একটা সমাজের অংশ হতে চাইলে কি আমার একটা স্থায়ী আবাসন লাগবে। কিন্তু আমরা যদি খেয়াল করি ঢাকা শহরের ফুটপাত বা বিভিন্ন সরকারি যে আবাসনগুলোর বারান্দা এবং রেল স্টেশন, এগুলো দিকে যদি আমরা তাকাই, আমরা খেয়াল করে দেখবো অধিকাংশ মানুষ সেখানে রাতে ঘুমাচ্ছে, মানবেতর জীবনযাপন করছে। এবং প্রতি বছর হাজার হাজার হেক্টর পরিমাণ জমি নদী ভাঙনের ফলে কি তলিয়ে যাচ্ছে, নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সেই মানুষগুলো কি বিভিন্ন শহরে এসে যাযাবর জীবনযাপন করছে রাস্তায় এবং ফুটপাতে, তাই তো? এবং বেদে সম্প্রদায়ের যে নৌকাগুলো সেগুলি হচ্ছে তাদের আবাসস্থল, যেটা হচ্ছে একেবারে যাযাবর পর্যায়ে প্রাগৈতিহাসিক যুগের মতো হয়ে যায়। সো এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা আবাসনের। সরকারের উচিত আশ্রয়ন প্রকল্প গ্রহণ করে আরো বেশি বেশি এই ছিন্নমূল মানুষদের জন্য আবাসনের ব্যবস্থা করা। আচ্ছা, এবার আসো শিক্ষা। জাতিসংঘের মানবাধিকার ঘোষণায় শিক্ষাকে মৌলিক মানবিক চাহিদা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। শিক্ষা কি করে? মানুষকে পরিপূর্ণতা প্রদান করে। মানুষ শিক্ষা গ্রহণ করে নিজের পরিবারের জন্য সে আত্মসম্পদে পরিণত হয় এবং সমাজের উন্নয়নে কাজে লাগে। ঠিক আছে, দুঃখের ঘটনা হলো বাংলাদেশে প্রতি বছর শ্রমবাজারে 27 লক্ষ লোক প্রবেশ করছে এবং কাজ পাচ্ছে মাত্র 1,89,000 জন মানুষ। বাকি প্রত্যেকে কি বেকার রয়েছে। সো এত এত মানুষ জনশক্তিতে পরিণত হওয়ার পরিবর্তে জনজঞ্জালে পরিণত হচ্ছে, পর্যাপ্ত পরিমাণে কাজ না পাওয়ার কারণে, উপযুক্ত প্রশিক্ষণ না থাকার কারণে এবং পর্যাপ্ত পরিমাণে অর্থের সংস্থান না থাকার কারণে।
এবং তোমরা জেনে থাকবে যে বাংলাদেশে বর্তমানে এখন পপুলেশন ডিভিডেন্ড চলছে। এই ব্যাপারটা কি? এটা হচ্ছে কোনো একটা দেশের মোট জনসংখ্যার যদি সিংহভাগ 16 থেকে 64 বছর বয়সী হয়, অর্থাৎ কর্মক্ষম জনশক্তির সংখ্যা যদি সবচেয়ে বেশি হয়, তখন সেই দেশে পপুলেশন ডিভিডেন্ড চলে। ঠিক আছে? তো বর্তমানে এখন বাংলাদেশ সরকারের একটা সম্ভাবনা রয়েছে তার এই বিপুল জনগোষ্ঠীকে কর্মে নিয়োজিত করে এই জনশক্তিতে রূপান্তর করার, কারণ বাংলাদেশে এখন পপুলেশন ডিভিডেন্ড চলছে। আচ্ছা, সো এবার যদি আমরা দেখি চিকিৎসা চিকিৎসা ব্যবস্থায় বাংলাদেশ এখনো অনগ্রসর, এখনো পিছিয়ে আছে। তবে সরকার চেষ্টা করে যাচ্ছে মানুষকে সেবা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য। সো আমরা যদি দেখি যে আমাদের বর্তমানে সরকার চেষ্টা করার কারণে প্রজনন ও মৃত্যু হার, গড় আয় বৃদ্ধি, নবজাতক শিশু ও মাতৃমৃত্যুর হার হ্রাসে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ঠিক আছে? সো সকল নাগরিকের জন্য সমান চিকিৎসা সুবিধা পাওয়া সরকারের নৈতিক দায়িত্ব এবং রাষ্ট্রীয় দায়িত্ব, সাংবিধানিকভাবে স্বীকৃত। কিন্তু সরকার এখনো প্রত্যেকের দোরগোড়ায় কি একই রকম চিকিৎসা সুবিধা সেবা পৌঁছে দিতে পারেনি। আচ্ছা, এবার আসো চিত্তবিনোদন। চিত্তবিনোদন কি? আমাদের শারীরিক, মানসিক এবং সকল ধরনের সুস্থতা এবং রিক্রিয়েশনের জন্য একটি অত্যাবশ্যকীয় বস্তু, তাই তো? কিন্তু চিত্তবিনোদনের জন্য দুঃখের ঘটনা, আমাদের পর্যাপ্ত পরিমাণে মাঠ নেই, খেলার পার্ক নেই, জায়গা নেই। এর স্থলাভিষিক্ত হয়েছে বর্তমানে কম্পিউটার গেমস, মোবাইল, টেলিফোন, ইন্টারনেট, যেগুলো কি আসক্তি তৈরি করে এবং এগুলো রেডিয়েশন বাচ্চাদের ব্রেনের বিকাশে আরো বেশি কি ক্ষতি করছে। তবে মাঠ, এগুলো সরকারিভাবে পুকুর যাতে সাঁতার কাটতে পারে এবং আউটডোর গেমস গুলোর জন্য সরকারের আরো বেশি বেশি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আচ্ছা, এবার যদি আমি দেখি, আমরা দেখলাম, এখন দেখব বাংলাদেশের মৌলমানবিক চাহিদার অপূরণজনিত সমস্যাগুলো কি কি। অর্থাৎ মৌলমানবিক চাহিদা যদি পূরণ না হয় আমরা কি কি সমস্যার সম্মুখীন হব। সো একটু দেখি, প্রথমে আমরা পুষ্টিহীনতা। যখন পুরো একটি জাতি অপুষ্টিকর খাবার গ্রহণ করে বেড়ে উঠবে, তখন সেই জাতির কি হবে? স্বাস্থ্য কাঠামো, পুষ্টি কাঠামো ভেঙে পড়বে, অর্থাৎ অসুস্থ জাতি হিসেবে বেড়ে উঠবে, যাদের ব্রেনের বিকাশ সম্পূর্ণ হবে না, যারা দেশে কি অদূর ভবিষ্যতে গিয়ে আর্থসামাজিক উন্নয়ন খাতে অবদান রাখতে পারবে না। সো পুরো জাতি কি পুষ্টিহীনতার শিকার হবে। এরপর কি স্বাস্থ্যহীনতা। যখন আমি পুষ্টি পাবো না, তখন কি আমি স্বাভাবিকভাবে শারীরিকভাবে দুর্বল হিসেবে গড়ে উঠবো। সো আমার কি হবে? ডাক্তারের কাছে দৌড়াতে হবে, আমি কি স্বাস্থ্যহীনতার শিকার হব। এরপর কি নিরক্ষরতা। দুঃখের ঘটনা হচ্ছে বাংলাদেশের অধিকাংশ জনগণ এখনো কি অশিক্ষিত বর্বর, তারা তাদের শিক্ষা নিয়ে সচেতন নয় এবং বিদ্যালয়ে কখনোই জানি এমন লোকের সংখ্যাও অনেক বেশি। তো নিরক্ষরতা একটি বড় সমস্যা। তবে সরকার শিক্ষা খাতে কাজ করে যাচ্ছে এবং এটা নিয়ে আমরা আশাবাদী। বর্তমানে নবম দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই দেয়া হচ্ছে। তবে বাংলাদেশের শিক্ষার মান এবং হার দুটোই কি খুবই অত্যন্ত নিম্নমানের এবং দুর্বল, এবং এক্ষেত্রে সরকারের কি আরো ভালো কাজ করা উচিত। ঠিক আছে? সো এরপর গৃহ সমস্যা। আমরা জানি যে কি পরিমাণ মানুষ প্রতি বছর গ্রাম থেকে শহরে আসছে, তাদের হচ্ছে বসতবাড়ি ভেঙে যাওয়ার কারণে, নানাভাবে বিতাড়িত হওয়ার কারণে, পাহাড় ধসে পড়ার কারণে দেখা যাচ্ছে ক্ষুদ্র নৃগোষ্ঠীরাও শহরের দিকে চলে আসছে। সো এই যে বিপুল একটা মানুষ গৃহহীন ভাবে বেঁচে আছে, তাদের কি এটা একটা প্রকট রূপ ধারণ করেছে, তাদের জন্য কি আশ্রয়ন প্রকল্প বেশি বেশি বাড়াতে হবে। সো এটা একটা চরম রূপ ধারণ করেছে। কেননা এই গৃহ সমস্যা প্রকট হওয়ার কারণে কি অপরাধ বেড়ে গিয়েছে। মানুষ যখন গ্রাম থেকে শহরে চলে আসছে, তাদের আবাসন নেই, রাস্তায় ফুটপাতে বসবাস করছে, তখন কি নানা রকম অপকর্ম সংগঠিত হচ্ছে। মানুষ মাদক গ্রহণ করছে, ছিনতাই করছে, চুরি রাজহানি করছে, তাদের বাকি মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য। এগুলো কি তাদের অপরাধ প্রবণ করে তুলছে। এবং এরপর আমরা দেখতে পাই কিশোর অপরাধ। সিংহভাগ কিশোরী যারা হচ্ছে গ্রাম থেকে উঠে আসা, আবাসনের কারণে তারা হচ্ছে বিচ্যুত হয়েছে এবং বস্তিতে বসবাস করছে, যারা তারা কি তারা তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারছে না। এটা তাদেরকে একরকম আত্মবিশ্বাসহীন ও হীনমন্য হিসেবে গড়ে তুলছে এবং এর ফলে তারা কি করছে? নানা রকম অপকর্মে জড়িয়ে পড়ছে, মাদক গ্রহণ করছে এবং নানা রকম খারাপ কাজে লিপ্ত হচ্ছে। এগুলো কি কিশোর অপরাধ সমাজে বাড়িয়ে দিচ্ছে। এরপর যদি দেখি আমার ভিক্ষাবৃত্তি হচ্ছে, বর্তমানে ভিক্ষুকের সংখ্যা এত বেশি বেড়ে গিয়েছে যে মানুষের চেয়ে, কর্মক্ষম মানুষের চেয়ে রাস্তায় মনে হয় ভিক্ষুকই বেশি।
কারণটা কেন হয়েছে? কারণ ওই মানুষগুলো তাদের মৌলমানবিক চাহিদা পূরণ করতে পারছে না। সে শারীরিকভাবে দুর্বল, অপুষ্ট হয়ে বড় হয়েছে। তার নেই কোনো কর্ম, নেই কোনো আবাসস্থল। ফলে কি সে ভিক্ষাবৃত্তিকে জীবিকা অর্জনের উপায় হিসেবে বেছে নিয়েছে। এরপর যদি দেখি আমি, মাদকাসক্তি, ড্রাগ অ্যাডিকশন একটি প্রকট রূপ হিসেবে ধরা দিয়েছে। সো হচ্ছে মৌলমানবিক চাহিদা যখন আমার পূরণ না হয়, অনেকে ক্ষুধা নিবারণের জন্য রাস্তায় দেখা যাচ্ছে যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা মাদক গ্রহণ করছে। এবার পারিবারিক বিশৃঙ্খলা, যখন দারিদ্রতার করাল গ্রাস মানুষকে ছোবল মারে, তখন কি সংসারে অশান্তি হয়, পারিবারিক বিশৃঙ্খলতা দেখা দেয়। অধিকাংশ দরিদ্র পরিবারে পারিবারিক বিশৃঙ্খলা হওয়ার কারণ হচ্ছে আমার মৌলমানবিক চাহিদা পূরণ না হওয়া। এর ফলে পরিবার ভঙ্গুর হয়ে যায়, ছেলে মেয়েদের মানসিক বিকাশ সুন্দর ও সুষ্ঠু হবে হয় না। এবং সবশেষে হচ্ছে নৈতিক অবনতি। আমার যখন মৌলমানবিক চাহিদাগুলো পূরণ না হবে সুষ্ঠু সুন্দরভাবে, আমি অবৈধ অন্যায় পন্থা অবলম্বন করতে যাব, তখন কি আমার নৈতিক অবনতি দেখা দিবে। তো এখন দেখো, এগুলি হচ্ছে ডিটেল, আমি একটু ব্যাখ্যা দিয়েছি, তোমরা সেগুলো মনোযোগ দিয়ে পড়ে নিবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, তোমরা এগুলো পড়ার ক্ষেত্রে 3 রকমের কালি ইউজ করবে, লাল কলম, নীল কলম, সবুজ কলম। একটা ইটের উপর ইট গেঁথে যেমন ইমারত গড়ে ওঠে, ঠিক তেমনি ভাবে তোমরা যত বেশি বইগুলো, মেইন বই রিডিং পড়বে, তোমার বেস তত বেশি স্ট্রং হবে। আমি তোমাকে ধারণা দিচ্ছি, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি, গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি হয়তো স্লাইডে উপস্থাপন করেছি, কিন্তু তোমাকে কি করতে হবে? বেশি বেশি করে পড়তে হবে, তাই তো? আচ্ছা, তুমি যত বেশি পড়বে তত বেশি কি করবে? তুমি ভালো খাতায় উপস্থাপন করতে পারবে। এবার আমরা দেখব মৌলমানবিক চাহিদাগুলো পূরণের অন্তরায় সো কিছু পয়েন্ট। ঠিক আছে, তো তোমাদের পরীক্ষায় যখন প্রশ্ন আসবে যে কি কি বিষয়ে মৌলমানবিক চাহিদা পূরণের অন্তরায়, তোমরা পয়েন্ট আকারে অ্যান্সার করবে, তাহলে হচ্ছে নম্বর বেশি পাবে। সো আমি কিছু পয়েন্ট দিয়ে দিয়েছি এবং পরবর্তীতে ওই পয়েন্টের ব্যাখ্যাও দেওয়া আছে। ঠিক আছে, সো এখন আমি তোমাদের সুবিধার্থে এই পয়েন্টগুলো আলোচনা করব। প্রথম পয়েন্টটি কি? আমার অতিরিক্ত জনসংখ্যা। বিষয়টা কি? অতিরিক্ত জনসংখ্যা ধারণাটা কেমন? একটা দেশে বিদ্যমান ভূখণ্ড এবং তার যে জনসংখ্যা রয়েছে উপস্থিত, সো এই দুটার অনুপাত করলে যদি দেখা যায় যে ভূখণ্ডের তুলনায় জনসংখ্যা এত বেশি যে সেই দেশের বিদ্যমান সম্পদ দিয়ে তাদের চাহিদা পূরণ করা সম্ভব নয়, তখন কি সেটাই কি অতিরিক্ত জনসংখ্যা হয়ে দাঁড়ায়। বাংলাদেশের জন্য সবচেয়ে প্রকট এবং 1 নম্বর সমস্যা কি? এই অতিরিক্ত জনসংখ্যা। এই অতিরিক্ত জনসংখ্যার জন্য না করতে পারা হচ্ছে উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা, কর্মসংস্থানের ব্যবস্থা, না আছে অর্থের সংস্থান, না আছে প্রপার শিক্ষা। ঠিক আছে, যথাযথ শিক্ষা এবং প্রশিক্ষণের অভাবে তারা কি জনশক্তির পরিবর্তে জনজঞ্জালে পরিণত হচ্ছে। ঠিক আছে, এরপর আসে অনুন্নত কৃষি ব্যবস্থা। আমাদের বলা হয় যে বাংলাদেশ ডিজিটালাইজড হচ্ছে, ঠিক আছে, কিন্তু কৃষি খাত এখনো সে আগের মতোই অনগ্রসর রয়ে গেছে। অর্থাৎ কৃষকদের অবনতি যে রয়েছিল, তাদের ভাগ্যের কোনো উন্নতি দেখা যায়নি। তারা মাঠে হাড়ভাঙা পরিশ্রম করছে এবং সবশেষে ফসল বিক্রির সময় তাদের ফসলের দাম কমে যাচ্ছে, এবং এত কমে যাচ্ছে যে তারা যে টাকাটা ইনভেস্ট করলো সেটাও কি তারা তুলতে পারছে না। এছাড়া মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য তো আছেই। কৃষকের পর্যাপ্ত পরিমাণে স্টোর করার জন্য স্টোর হাউস নেই, যে সে ধানটা এখন কেটে জমিয়ে রাখবে, সরকার যখন কিনবে ভর্তুকি দিয়ে, বেশি মূল্য দিয়ে, তখন সে বিক্রি করবে। তার এই স্টোর করার জন্য যথাযথ ব্যবস্থা না থাকার কারণে তাকে কি করতে হচ্ছে? তাকে ওই মধ্যস্বত্বভোগীদের কাছে কম মূল্যে বিক্রি করে দিতে হচ্ছে। ফলে মধ্যভাগ থেকে লাভবান কারা হচ্ছে? সেই মধ্যস্বত্বভোগীরা, তাই তো? সো কৃষকের অবস্থা এখনো সে আগের মতোই আছে, তাকে আগের মতোই পরিশ্রম করতে হয়, তার ভাগ্যের কোনো উন্নতি হয়নি। সো শিল্পায়নের অভাব। সো একটা দেশ, তাকে এগিয়ে যেতে হলে সেই দেশে অনেক বেশি শিল্প কারখানা স্থাপন করা প্রয়োজন, যাতে অধিক লোকের কর্মসংস্থান হয়, এবং সেই শিল্পায়নের জন্য সেই দেশে সুষ্ঠু রাজনৈতিক পরিস্থিতি বিরাজ করতে হয়, এবং অন্যান্য সামাজিক এবং অর্থনৈতিক পরিস্থিতিগুলো কি খুবই সুষ্ঠু ও সুশৃঙ্খল হতে হয়। বাংলাদেশে এখনো পর্যাপ্ত পরিমাণে শিল্পায়ন গড়ে ওঠেনি। যাই কিছু গড়ে উঠেছে তা হচ্ছে আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি এবং অল্প কিছু আছে, যা দ্বারা কি বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থান হচ্ছে না, আরো বেশি করা প্রয়োজন। এরপর যদি দেখি বেকারত্ব, বেকারত্বের করাল গ্রাসে আমাদের মৌলমানবিক চাহিদাগুলো কি একেবারে বিলীন হয়ে যাচ্ছে। বেকার থাকার কারণে সে নিজের অর্থে সংস্থান করতে পারছে না, পরিবারের উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে, এবং দেখা যাচ্ছে যে পরিবারে যদি বেকার বাবা থাকে বৃদ্ধ বয়সে কিংবা অবসরপ্রাপ্ত, সে তার প্রাপ্ত অর্থ দিয়ে নিজেই চলতে পারছে না, আবার পরিবারের এত এত সদস্য তাদেরকেও চালাতে হচ্ছে। সো কি হয়, অল্প সংখ্যক অর্থ দিয়ে যখন অনেকজন মানুষ চলতে চায়,
তখন কি তাদের মৌলমানবিক চাহিদাগুলো কি পূরণ হচ্ছে না। সো বেকারত্ব একটি চরম সমস্যা। এরপর যদি দেখি সামাজিক নিরাপত্তার অপর্যাপ্ততা, অর্থাৎ সামাজিকভাবে কি মানুষ নিরাপত্তাহীনতায় আছে বলে অনেকে কর্মক্ষেত্রে যেতে পারছে না, তাই তো? আচ্ছা, এবার যদি দেখি দরিদ্রতা, দরিদ্রতা এত বেশি প্রকট পরিমাণে আমাদের বর্তমান সময়ে বিরাজ করছে এবং ইনফ্লেশন এত বেশি বেড়ে গিয়েছে যে আমাদের হচ্ছে মৌলমানবিক চাহিদাগুলো পূরণ করতে মানুষ বাজারে গেলে 500 টাকা নিয়ে গেলেও 2-3টা প্রোডাক্ট কিনতে পারছে না। একটা ন্যূনতম হিসাব কিছুই করতে পারছে না। দরিদ্রতার হার এত বেশি বেড়ে গিয়েছে যে মানুষ অর্থের সংস্থান করতে পারছে না এবং তার যে দৈনন্দিন জীবনে যে অত্যাবশ্যকীয় প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো কি সে কিনতে পারছে না। এবার যদি দেখি আমি নারী শিক্ষা ও ক্ষমতায়নের অভাব। আচ্ছা, বর্তমান বাংলাদেশে নারীরা এখনো কি শিক্ষা খাতে এবং কর্মখাতে অনেক বেশি পিছিয়ে আছে। নারী ক্ষমতায়ন অনেক বেশি জরুরি মৌলমানবিক চাহিদাগুলো পূরণ করার জন্য, কারণ একজন নারী সচেতন হলে সে আরো অনেকগুলো নারীকে সচেতন করতে পারে, এগিয়ে যেতে সহায়তা করে। সো নারীর পুষ্টি সাধনটা অনেক বেশি জরুরি। আমাদের সমাজে দেখা যায় যে পুরুষ পরিচ্ছন্ন পানিটা পান করে, নারী কম পান করে। পুরুষ পুষ্টিকর খাবারটা বেশি খায়, নারী পুষ্টিকর খাবারটা কম খাচ্ছে। অথচ নারীর প্রয়োজন বেশি পুষ্টিকর খাবার খাওয়া পুরুষের থেকে, কারণ নারীর শক্তি বেশি প্রয়োজন। সো এখানে নারী ক্ষমতায়নের অভাবের কারণে কি হচ্ছে, তাদের মৌলমানবিক চাহিদাগুলো পূরণ হচ্ছে না। এবার যদি দেখি প্রাকৃতিক দুর্যোগ, নানাবিধ প্রাকৃতিক দুর্যোগের ফলে মানুষ কি তাদের বাসস্থান হারাচ্ছে। বাসস্থান হারিয়ে যখন তারা ছিন্নমূল জনগোষ্ঠীতে রূপান্তরিত হচ্ছে, স্বাভাবিকভাবে তাদের নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা সবকিছু কি অটোমেটিক নাই হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা মৌলমানবিক চাহিদা যদি বিঘ্ন ঘটে তাহলে অন্যগুলো কি স্বাভাবিকভাবে কি বিঘ্ন ঘটে যায়। আচ্ছা, এবার যদি দেখি রাজনৈতিক অস্থিতিশীলতা। আচ্ছা, একটি দেশের সুষ্ঠু স্বাভাবিক উন্নয়নের জন্য, বাজেট বরাদ্দের জন্য, সেই দেশের জনকল্যাণের জন্য রাজনৈতিক স্থিতিশীলতাটা খুব বেশি জরুরি। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনোভাবে একটি দেশের জনকল্যাণ সাধন সম্ভব নয়। সো বাংলাদেশের বর্তমান রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য কি হচ্ছে, একটু আমাদের হচ্ছে মৌলমানবিক চাহিদা পূরণগুলো কি অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। যখন এটা আরো স্থিতিশীল হবে তখন কি হবে, মৌলমানবিক চাহিদাগুলো আরো বেশি পূরণ হবে। আচ্ছা, এবার যদি দেখি এই যে এতক্ষণ আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলো কি এখানে ব্যাখ্যা দেয়া আছে, এগুলো তোমরা খুব ভালোভাবে আবার পড়ে নেবে। কিছু রিপোর্ট দেয়া আছে, সমীক্ষা দেয়া আছে। আচ্ছা, এবার আমরা দেখব মৌলিক মানবিক চাহিদা পূরণে গৃহীত পদক্ষেপ, অর্থাৎ বাংলাদেশ সরকার আমাদের মৌলমানবিক চাহিদাগুলো পূরণের জন্য কি কি পদক্ষেপ গ্রহণ করছে। আমাদের বাংলাদেশের সংবিধানের 15 নং অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হবে পরিকল্পিত অর্থনৈতিক বিকাশের মাধ্যমে উৎপাদন শক্তির ক্রমবৃদ্ধি সাধন এবং জনগণের জীবনযাত্রার বস্তুগত ও সংস্কৃতিগত মানের উন্নতি সাধন, যাতে নাগরিকেরা নিম্নলিখিত বিষয়সমূহ যেমন অন্ন, বস্ত্র, আশ্রয়, শিক্ষা, চিকিৎসা, বিশ্রাম, বিনোদন ও অবকাশের অধিকার পায়। আচ্ছা, স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সরকার বিভিন্ন পঞ্চবার্ষিক পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল প্রভৃতির মাধ্যমে কি দেশের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এখানে তোমাদের জ্ঞাতার্থে আমি জানিয়ে রাখি যে এই যে MDG মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল, এটার মেয়াদকাল ছিল 2000 থেকে 2015 সাল পর্যন্ত। বর্তমানে কি এটি আর কার্যকরী নয়। এখন কে কার্যকরী আছে, এখন হচ্ছে SDG সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এটার মেয়াদকাল কত, এটার মেয়াদকাল হলো 2016 সাল থেকে 2030 সাল পর্যন্ত। আমার MDGর লক্ষ্যমাত্রা ছিল কয়টি, 8টি। আমার SDGর লক্ষ্যমাত্রা কতটি, 17টি। ঠিক আছে, এই SDGটা কে প্রণয়ন করেছে, UN, অর্থাৎ জাতিসংঘ কি এটা আমার SDGটা প্রণয়ন করেছে। এই 17টি লক্ষ্যমাত্রার মধ্যেই কি আমার সকল মৌলিক মানবিক চাহিদা সমূহ কি ইনক্লুডেড রয়েছে। ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমরা একটু দেখি এছাড়া কি অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে SDGর লক্ষ্যমাত্রা ভিত্তিক পরিকল্পনা কি অ্যাকশন প্ল্যান টু ইমপ্লিমেন্ট SDGs থ্রু FYPS চলমান রয়েছে। ঠিক আছে, বিগত 3 বছরে কি SDGর বাস্তবায়ন অগ্রগতি নিয়ে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস বাংলাদেশ প্রগ্রেস রিপোর্ট 2018, 2018 এবং 2020 প্রণয়ন ও প্রকাশ করা হয়েছে। আচ্ছা, এখন আমরা দেখব বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা পূরণে কি কি পদক্ষেপ নেওয়া। এখন আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশে মৌলিক মানবিক চাহিদা
নিশ্চিতকরণে সরকার কি কি পদক্ষেপ নিয়েছে, তখন আমরা হচ্ছে এইভাবে পয়েন্ট আকারে অ্যান্সার করব, ঠিক আছে? সেজন্য তোমাদের সুবিধার্থে আমি পয়েন্ট দিয়েছি ও পয়েন্টের বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। সো আমি এখন যা যা বলবো সেগুলো কি সুন্দর করে নোট করে নিবে এবং সেগুলো মার্ক করে রাখবে, যাতে পরীক্ষায় প্রশ্নের মান বাড়াতে পারো। প্রথমেই কি আমার কৃষি উন্নয়ন। সো কৃষি উন্নয়নে কি, বাংলাদেশের বিপুল সংখ্যক জনগোষ্ঠীর জন্য খাদ্য নিরাপত্তা সহ অন্যান্য সকল উন্নতির মূলে কে রয়েছে? আমাদের কৃষক সমাজ। কিন্তু উনারা কি সবসময় বঞ্চিত হচ্ছেন। দেখা যাচ্ছে কৃষক সবসময় বৈষম্যের শিকার হয়। তারা সার, বীজ এবং কায়িক পরিশ্রম দিয়ে ফসল ফলান, কিন্তু ফসল বিক্রির সময় ওনারা ওনাদের প্রাপ্য অর্থটুকু পান না। অর্থাৎ ওনাদের যে বিক্রিত মূল্য থাকে সেটি ওনাদের খরচকৃত মূল্য অপেক্ষা কি ওনাদের কোনো লাভ বয়ে আনেন না। সো দেখা যাচ্ছে মধ্য থেকে লাভ করে মধ্যস্বত্বভোগীরা। সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছেন ওনাদেরকে সহায়তা দেওয়ার জন্য। এক্ষেত্রে সেচ সুবিধা, বিভিন্ন পাওয়ার ট্রলার, ট্রাক্টর ইত্যাদি প্রদান করা এবং কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান কেনার জন্য সরকার পদক্ষেপ নিয়েছে। কিন্তু এক্ষেত্রে হয় কি, সরকারের যেহেতু একবারে ধান কিনতে হয় এবং কৃষকের যেহেতু স্টোর হাউস নেই, উনি কি করেন, ওনার ধানগুলো ঘরে তোলার আগেই মধ্যস্বত্বভোগীদের কাছে বিক্রি করে দেন। এর ফলশ্রুতিতে হয় কি, কৃষক হচ্ছে মধ্য থেকে বৈষম্যের শিকার হন এবং মধ্যস্বত্বভোগী কি সুফল ভোগীদার হয়ে অধিক লাভে ধানগুলো বিক্রি করতে পারেন। সো এক্ষেত্রে সরকারকে আরো কাজ করতে হবে। সরকারের উচিত এই কৃষি ক্ষেত্রে আধুনিকায়ন করা, প্রত্যেকটা কৃষককে রেজিস্ট্রেশন করা, যাতে ক্ষেত থেকে সরাসরি ধান সরকারের কাছে পৌঁছানো যায়। আচ্ছা, তো এই ক্ষেত্রে সরকার কৃষি উপকরণ সহজলভ্য করেছে, কৃষি ঋণের আওতা বৃদ্ধি ও প্রাপ্তি সহজতর করা হয়েছে সরকারিভাবে কৃষি খাতের সার্বিক উন্নয়ন সাধনের লক্ষ্যে। আচ্ছা, এবার যদি দেখি আমি দারিদ্র বিমোচন। দারিদ্র বিমোচন সম্ভব হলে এই সমাজের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন হবে। মানুষ সহজেই তাদের মৌলমানবিক চাহিদাগুলো কি পূরণ করতে পারবে। সো দারিদ্র নির্মূলকরণের জন্য সরকার বিভিন্ন রকম পদক্ষেপ নিয়েছে। এদের মধ্যে দেখা যাচ্ছে কাবিক্ষা, তারপরে হচ্ছে কাজের বিনিময়ে খাদ্য, ভিজিডি ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট, তারপর ভিজিএফ, এরপর মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য মাথা পিছু 15,000 হতে 5,000 টাকা হতে 15,000 টাকা পর্যন্ত ঋণ প্রদান করা, একটি বাড়ি একটি খামার প্রকল্প, তারপর চর জীবিকায়ন কর্মসূচির মাধ্যমে চরের মানুষদের জন্য জীবিকা সংস্থানের ব্যবস্থা করা, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি ও পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন প্রভৃতির মাধ্যমে কি দারিদ্র বিমোচনে সরকার কাজ করে যাচ্ছে। এবার দেখব সামাজিক নিরাপত্তা। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় দরিদ্রদের খাদ্য নিরাপত্তা, অতি দরিদ্র ও দুস্থদের খাদ্য বিতরণ, কাজের বিনিময়ে খাদ্য, একটি বাড়ি একটি খামার, আশ্রয়ন গৃহায়ন গুচ্ছগ্রাম কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হয়েছে। আচ্ছা, এবার যদি দেখি সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচি। এই কর্মসূচিতে কি বয়স্ক ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা, বিধবা ও স্বামী পরিত্যক্তা দুস্থ মহিলা ভাতা, দরিদ্র মায়েদের জন্য মাতৃত্বকালীন ভাতা, শিক্ষা ও প্রবৃত্তি পর্যবেক্ষণ কর্মসূচি কি অন্যতম হিসেবে বিবেচিত হয়। ওকে, এবার যদি দেখি গৃহায়ন কর্মসূচি। ভূমিহীন, গৃহহীন ও ছিন্নমূল পরিবারের পুনর্বাসনের লক্ষ্যে সরকার কি গৃহায়ন ও আশ্রয়ন প্রকল্প কি 2 শুরু করেছে, তাই তো? প্রকল্পের মাধ্যমে কি করেছে, অসংখ্য পরিবারকে পুনর্বাসন করা হয়েছে। এর মাধ্যমে কি সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে যারা ভূমিহীন ছিন্নমূল জনগোষ্ঠী আছেন তাদেরকে কি আশ্রয় প্রদানের জন্য। আচ্ছা, এবার দেখবো শিক্ষা উন্নয়ন কার্যক্রম। শিক্ষা হলো সবচেয়ে বেশি সম্ভাবনাময়, সবচেয়ে গুরুত্বপূর্ণ খাত একটি দেশের উন্নয়নে এগিয়ে যাওয়ার জন্য। এক্ষেত্রে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি সাধনের জন্য। শিক্ষার মান ও হার দুটোই কি একটু পিছিয়ে আছে দুঃখজনকভাবে বাংলাদেশের জন্য। এক্ষেত্রে সরকার কাজ করে যাচ্ছে যাতে শতভাগ প্রাথমিক শিক্ষাটা নিশ্চিত হয়। সেক্ষেত্রে সরকার কি ওতপ্রোতভাবে কাজ করে যাচ্ছে এবং সে লক্ষ্যে প্রাক প্রাথমিক শিক্ষা, উপবৃত্তি, ছাত্র শিক্ষক সংযোগ এসব কি বিনামূল্যে করার সরকার চেষ্টা করে যাচ্ছে। সরকার নবম দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে পাঠ্য বই প্রদান করছে এবং এইচএসসি পর্যন্ত আইসিটি শিক্ষা বাধ্যতামূলক করেছে। এবার যদি দেখি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কার্যক্রম। এই কার্যক্রমের দ্বারা জনগণের সুস্বাস্থ্য নিশ্চিতকরণের লক্ষ্যে সরকার বেশ কিছু প্রকল্প প্রণয়ন করেছে। এর মধ্যে দেখা যাচ্ছে কমিউনিটি ক্লিনিক, প্রাথমিক স্বাস্থ্য সেবা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য সেবা, পুষ্টি সেবা, স্বাস্থ্য বীমা সরকারের বিশেষ কর্মসূচি। আচ্ছা, এখানে উল্লেখ্য যে
সরকার 1979 সাল থেকে ইপিআই প্রকল্পের মাধ্যমে শিশুদের 6টি মারাত্মক রোগ যেমন ডিপথেরিয়া, হুপিং কাশি, পোলিও, ধনুষ্টঙ্কার হাম, যক্ষ্মা টিকা প্রদান করা হচ্ছে। দেশ থেকে কি পোলিও নির্মূল করার জন্য দেশব্যাপী জাতীয় টিকা দিবস পালন করা হচ্ছে। আচ্ছা, এরপর যুব ও ক্রীড়া উন্নয়ন কার্যক্রম। তরুণ সমাজের চিত্ত বিনোদনের জন্য ক্রীড়া মন্ত্রণালয় বিভিন্ন রকম প্রোগ্রামের আয়োজন করে থাকে, যার ফলে মানুষ কি যুব সমাজ বিকশিত হচ্ছে। এরপর হচ্ছে সাংস্কৃতিক উন্নয়ন কার্যক্রম। চিত্ত বিনোদনের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য সরকার নানাবিধ প্রোগ্রামের আয়োজন করে থাকেন আমাদের সমাজে এবং বিভিন্ন প্রোগ্রামে। সো হচ্ছে সেগুলো কি আমাদের মনন শক্তি বিকাশে এবং চিত্ত বিনোদন, যেটা হচ্ছে মৌলমানবিক চাহিদার অন্যতম গুরুত্বপূর্ণ, সেটি বিকাশে কি সহায়তা করছে। এভাবে সরকার তার নানাবিধ কার্যক্রমের মাধ্যমে আমাদের জন্য সহায়তা করে যাচ্ছে আমাদের মনোমানবিক চাহিদাগুলো পূরণ করার জন্য। আচ্ছা, তো আমাদের মূল যে পাঠ্য বইয়ের লেকচারগুলো শেষ হয়েছে এখানে। সো এখন আমরা প্র্যাকটিসে যাব। আমরা এতক্ষণ কি শিখলাম সেটাই আমরা কি করব দেখব। প্রাক জন্মাবস্থায়ও কোন মৌলমানবিক চাহিদাটি প্রয়োজন? খাদ্য। সমাজবিজ্ঞানী শার্লট টাউলে তার কমন হিউম্যান নিডস গ্রন্থে কয়টি মৌলিক মানবিক চাহিদার কথা উল্লেখ করেছেন? 6টি। ডিকশনারি অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থটির রচয়িতা কে? রবার্ট এল বার্কার। কোন মৌলমানবিক চাহিদাটি বেশি গুরুত্বপূর্ণ? খাদ্য। শিশুর মানসিক বিকাশের জন্য সবচেয়ে বেশি দরকার শিক্ষা। মৌলমানবিক চাহিদা মূলত কয় ধরনের? 2 ধরনের। মৌলমানবিক চাহিদাকে 6 ভাগে ভাগ করেন কে? টোলে। গলগণ্ড রোগ হয় কিসের অভাবে? আয়োডিনের অভাবে। মানব সমাজের আদিমতম মৌলিক সামাজিক প্রতিষ্ঠান কোনটি? পরিবার। এলডিসি এর পূর্ণরূপ কি? লেস ডেভেলপড কান্ট্রিজ। এখানে কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া আছে, তোমরা এগুলো পড়ে নেবে। বিভিন্ন বোর্ড কোয়েশ্চেনে আসা প্রশ্নগুলো এখানে আমরা রাখার চেষ্টা করেছি। আচ্ছা, এখন আমরা একটু চেষ্টা করি আমাদের সৃজনশীল প্রশ্ন ধরার জন্য। জিল্লুর রহমান মনে করেন লেখাপড়া ছাড়া জীবনের উন্নতি করা যায় না, তাই সে তার সন্তানদের পড়াশোনার ব্যাপারে খুব সচেতন। তো প্রথম প্রশ্নটা কি? কমন হিউম্যান নিডস গ্রন্থের লেখক কে? এখন তো এটা আমাদের কি মুখস্থ হয়ে যাওয়ার কথা, সমাজবিজ্ঞানী শার্লট টাউলে, তাই তো? ওকে, এবার দেখি চিত্ত বিনোদনকে কেন মৌলমানবিক চাহিদা বলা হয়। আমরা প্রত্যেকে কি এটার এখন অ্যান্সার দিতে পারবো না যে আমাদের প্রত্যেকটা মৌলমানবিক চাহিদার সাথে কি চিত্ত বিনোদন জড়িত? এটি কি আমাদের কি করে? এটি আমাদের রিক্রিয়েশনে সাহায্য করে, আমাদেরকে পুনরুজ্জীবিত করে, একঘেয়েমি দূর করে এবং কি কর্মস্পৃহা কি পুনরায় ফিরিয়ে আনে, তাই তো? এবার যদি দেখি জিল্লুর রহমান কোন মৌলমানবিক চাহিদাকে গুরুত্ব দেন? উনি কিসের কথা বলেছেন? লেখাপড়া ছাড়া, তার মানে কি শিক্ষা, তাই তো? শিক্ষা। এরপর উক্ত মৌলিক মানবিক চাহিদার অপূরণজনিত সমস্যা বিশ্লেষণ করো। তো হচ্ছে আমাদের শিক্ষা হচ্ছে একটি অন্যতম মৌলমানবিক চাহিদা, এটার অপূরণজনিত সমস্যা কি কি হবে সেগুলো কি আমরা পয়েন্ট ধরে পড়েছি না, সেগুলো লিখে দিবে, ঠিক আছে? 4 থেকে 5টা পয়েন্ট মিনিমাম দেওয়ার চেষ্টা করবে, বেস্ট 6 থেকে 7টা দেওয়া। ওকে, এবার দ্বিতীয় প্রশ্ন দেখছি। বেকার স্বামী নিয়ে রোকেয়া অভাব অনটনে দিন অতিবাহিত করে, জীবিকা নির্বাহ করতে তাকে গৃহকর্মীর কাজ করতে হয়। একদিন তার গৃহকর্তার ছেলে মেয়েরা স্কুলে যায় কিনা জানতে চাইলে সে জানায় 5 সন্তানকে দুবেলা দুমুঠো খাবারের সংস্থান ও অসুস্থ হলে স্বাস্থ্যসেবা প্রদান করা, যেখানে সম্ভব হয় না সেখানে স্কুলে পাঠানো কি এক প্রকার বিলাসিতারই নামান্তর। প্রথম প্রশ্ন কি? মানবিক চাহিদা কি? আমরা এখন প্রত্যেকেই মুখস্থ হয়ে গিয়েছে মানবিক চাহিদা কি। একজন মানুষ হিসেবে সুষ্ঠু ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য যে সমস্ত চাহিদাগুলো কি আমাদের অত্যাবশ্যক, সেগুলো কি আমাদের মানবিক চাহিদা, তাই তো? এখানে মানবিক চাহিদার মধ্যে অন্তর্ভুক্ত আমার শিক্ষা, আমার স্বাস্থ্য, আমার চিত্ত বিনোদন। ওকে, এবার দেখি চিত্ত বিনোদন বলতে কি বোঝায়। আবারও এই প্রশ্ন চলে এসেছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা তোমরা ভালোভাবে শিখবে তোমাদের পরীক্ষার জন্য। আমরা এখন জানি চিত্ত বিনোদন বলতে কি বোঝায়, একটু আগে আমি বলেছি। আচ্ছা, উদ্দীপকে রোকেয়ার যেসব মৌলমানবিক চাহিদা পূরণ হচ্ছে না সেগুলো চিহ্নিত করে ব্যাখ্যা করো। তো আমরা চিহ্নিত করার চেষ্টা করি। ওনার অভাব অনটনের দিন অতিবাহিত হচ্ছে, জীবিকা নির্বাহ করতে কি হিমশিম করতে হচ্ছে। তো স্কুলে যায় কেন জিজ্ঞেস করেছে, তার মানে কি প্রথম সমস্যা শিক্ষা।
এরপর কি 5 সন্তানকে 2 বেলা দুমুঠো খাবারের সংস্থান, তার মানে কি খাদ্য। এরপর কি অসুস্থ হলে স্বাস্থ্য সেবা প্রদান করা সম্ভব হয় না, তার মানে কি স্বাস্থ্য। ঠিক আছে, এই 3টি কি সমস্যা চিহ্নিত হয়েছে। এবার দেখি উদ্দীপকে উল্লিখিত মৌলমানবিক চাহিদা পূরণে নেতিবাচক প্রভাবসমূহ বিশ্লেষণ করো। এগুলো কি পয়েন্ট ধরে একটু আগে আমরা ব্যাখ্যা করেছি। তো তোমরা কি করবে, সে পয়েন্টগুলো সুন্দর করে শিখে ভালোভাবে উপস্থাপন করবে। ওকে, এটা দেখছি আমরা এখানে লেখা আছে একটা ডায়াগ্রামের মতো। আমরা মূলত প্রশ্নের প্যাটার্ন কিভাবে ধরতে পারবো কিনা, কেমন আসে সেটা দেখার জন্য এই প্রশ্নগুলো রেখেছি। তো যাতে তোমরা হচ্ছে পরীক্ষায় এলে নিজের পঠিত বিষয় এবং প্রশ্নকে মিলাতে পারো। তো যদি দেখো, প্রথমে হচ্ছে মানবিক বিকাশ, দেহের ক্ষয় পূরণ, রোগ প্রতিরোধ, শারীরিক গঠন, মধ্যে কি হবে চিন্তা করতে থাকো। দেখো ততক্ষণ আমরা বাকি 3টা প্রশ্ন আগে উত্তর করি। মৌলমানবিক চাহিদা কয়টি? এখন সবাই জানি 6টি। মৌলমানবিক চাহিদা হিসেবে চিত্ত বিনোদন কেন প্রয়োজন? আবারও চলে এলো চিত্ত বিনোদন কেন প্রয়োজন? আমাদেরকে কর্মস্পৃহা ফিরিয়ে আনার জন্য, একঘেয়েমি দূর করে আমাদেরকে পুনরুজ্জীবিত করার জন্য, তাই তো, সুস্থ ও সুন্দরভাবে বাঁচার জন্য। এবার উদ্দীপকে প্রশ্নবোধক চিহ্নিত স্থানে কোন মৌলিক চাহিদাকে নির্দেশ করা হয়েছে? এখানে আমরা সবাই বুঝতে পারছি এখন এখানে স্বাস্থ্যকে নির্দেশ করা হয়েছে। আচ্ছা, এরপরের প্রশ্ন কি বলেছে, উক্ত মৌলিক মানবিক চাহিদা পূরণে সরকারের গৃহীত পদক্ষেপ বিশ্লেষণ করো। সরকার কি পদক্ষেপ নিয়েছে? তো সরকারের গৃহীত পদক্ষেপ আমরা সর্বশেষ যে টপিকটা পড়েছি, ঠিক আছে, যে এই মৌলিক মানবিক চাহিদা নিশ্চিত করার জন্য সরকারের কি চাহিদা পদক্ষেপ রয়েছে সেগুলোকে আমরা পয়েন্ট আকারে লিখে দিব। এই তো। সো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে টপিক আমাদের। সো তোমাদের সাথে আমার আজকের পাঠটি শেষ হয়েছে। তোমাদের সাথে নেক্সট অন্য কোনো টপিকে নিশ্চয়ই অন্য কোনো দিন দেখা হবে। সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। ধন্যবাদ সবাইকে।